নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, কলকাতা হাইকোর্ট গতকাল যে নির্দেশটা দিয়েছে সেটা অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। কারণ পশ্চিমবঙ্গ ভোট এবং সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের যা যা অভিযোগ ছিল সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে তারা প্লেস করেছিল এবং সেখানেই একটা কোথাও বৈধতা পেয়েছে, তেমন একটা নির্দেশ কিন্তু এসেছে গতকাল কলকাতা হাইকোর্টের জাস্টিস তার কাছ থেকে। এবং সেই ক্ষেত্রে যেটা একদম সরাসরি কেসটা হয়েছিল ভবানীপুর কেন্দ্র, আপনারা জানেন হাই ভোল্টেজ কেন্দ্র ছিল ভবানীপুর কেন্দ্র, এবং পশ্চিমবঙ্গ ভোট একদিকে এবং ভবানীপুর কেন্দ্রটা আরেকদিকে, সেরকম একটা নজর ছিল আমাদের সবারই। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা দুজনের একদম মুখোমুখি লড়াই ছিল এখানে। এবং অবশ্যই আপনারা জানেন এই লড়াইয়ের একটা ইতিহাসও আছে, তার কারণ 2021 সালে তৎকালীন প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই কিন্তু একদম লড়াই করেছে নন্দীগ্রামে, এবং সেখান থেকে লড়াইটা আসে ভবানীপুর, এবং ভবানীপুরে একদম নিজের মাটিতে হারাবো মমতা ব্যানার্জিকে, সেই রকম একটা পণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তো সেই জায়গা থেকেই যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে যে কাউন্টিং এর ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয় এবং কাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে ম্যানিপুলেট করা হয় কাউন্টিংটাকে, এবং সেটাতে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পিটিশনটা হাইকোর্টে জমা দেন, এবং হাইকোর্ট এই পিটিশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। শুধু তাই নয়, হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, ইভিএম মেশিন, সিসিটিভি ফুটেজ এবং তার সঙ্গে ভিভিপ্যাট মেশিন, এই তিনটেকেই সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ এর পরবর্তীতে যখন দরকার পড়বে এই তিনটে জিনিসের, অর্থাৎ সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেইখানে যেখানে একদম কাউন্টিং সেন্টারটা ছিল, সেখানে যা যা সিসিটিভি ফুটেজ ছিল, সেখানে যা যা ভিভিপ্যাট ছিল, সেখানে যা যা কাউন্টিং মেশিন অর্থাৎ ইভিএম মেশিন ছিল, প্রত্যেকটাকে সুরক্ষিত রাখতে হবে। সেগুলোকে ডিস্ট্রয় করা ফেলা যাবে না, সেগুলোর ডেটাগুলোকে সুরক্ষিত রাখতে হবে। কারণ কলকাতা হাইকোর্ট বলছে যে আমরা দরকার অনুযায়ী সেগুলোকে চেক করব। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এটা নিয়ে আপনাদের সামনে পুরোটা বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আপনার মেম্বারশিপ নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন। আপনাদেরকে জানাই এই মুহূর্তে জাজ অ্যাকসেপ্ট করেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পিটিশনটা, এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন, সেটা আপনাদের সামনে রাখি। তিনি বলেছিলেন যে 13 রাউন্ড পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, 13 রাউন্ড যতক্ষণ কাউন্টিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, ওয়েবসাইটে আপডেট করা হয়েছে যে কে কত ভোটে এগিয়ে আছে, কে কত ভোটে পিছিয়ে আছে, সেগুলো সব আপডেট করা হয়েছে এবং অ্যানাউন্সমেন্টও করা হচ্ছিল। কিন্তু তার পরবর্তীতে কেন এই অ্যানাউন্সমেন্টটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ 13 রাউন্ডের পর কেন অ্যানাউন্সমেন্টটা বন্ধ হয়ে যায়, প্রশ্ন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং গুরুত্বপূর্ণ যে তথ্যটা তিনি তুলে ধরেছিলেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে সুব্রত গুপ্ত ছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের স্পেশাল অবজারভার পশ্চিমবঙ্গ ভোটের ক্ষেত্রে। কিন্তু তিনি বলেন যে তাকেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর স্পেশাল উপদেষ্টা কিংবা মুখ্য উপদেষ্টা হিসেবে একদম বসানো হয়েছে। তো সেই ক্ষেত্রে তিনি যে ম্যানিপুলেট করেননি সেটার কি প্রমাণ রয়েছে, এই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তুলে ধরেন। এবং তার পরবর্তীতে তিনি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। সুপ্রিম কোর্ট বলেছিল বিহার ভোটের সময়, বিহার এসআইআর এর সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো কেন্দ্রে যদি হার জিতের অন্তরের থেকে বেশি ভোট এসআইআর এর মাধ্যমে কাটা হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভবানীপুর কেন্দ্রের ক্ষেত্রে 44,000 ভোট কাটা হয়ে গিয়েছিল এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে, 44,000, কিন্তু সেখানে হার জিতের যে পার্থক্য সেটা হচ্ছে 15,000। সুতরাং সেটা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের বলা কথা অনুযায়ী কোথাও গিয়ে সেই যে প্যারামিটারটা সেটাও ম্যাচ করছে, এটাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন। এবং তিনি বলেন যে এটা নিয়ে কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টকে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেহেতু সুপ্রিম কোর্ট এই ধরনের কথাটা বলেছিল। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে সম্পূর্ণ যে পটচিত্রটা, যেটা অবশ্যই সরকার তৈরি হয়েছে, নতুন ভাবে সরকার চলছে, তারা ভালো কাজ করার চেষ্টা করছে, সমস্তটাই ঠিক। কিন্তু যে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়াটা, সেটাকে নিয়ে যে প্রশ্নটা উঠছে, সেটাকে নিয়ে তো অবশ্যই জবাব দিতে হবে, এবং সেই জবাবটাই কোথাও গিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে প্রশ্নটা করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনাদের জানিয়েছিলাম কয়েকদিন আগেই, কলকাতা হাইকোর্টেরই একজন জাস্টিস তিনি বলেছিলেন যে একজন তৃণমূল কংগ্রেস
কংগ্রেসের বহিষ্কৃত এমএলএ, বিরোধী দল, প্রধান বিরোধী দল তাদের বহিষ্কৃত একজন এমএলএ, তাকে এলওপি অর্থাৎ লিডার অফ দ্য অপোজিশন হিসেবে কিভাবে আপনি মান্যতা দিলেন, এই প্রশ্ন স্পিকারকে করেছিল কলকাতা হাইকোর্ট। যদিও তারা এর পরবর্তীতে বলেছিল যে আমরা এই বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারি না, এটা বিধানসভার আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এটা কিভাবে করা হলো? একজন প্রধান বিরোধী দল, তার মধ্যে থেকে অন্য কাউকে যদি করা হতো যাকে বহিষ্কার করেনি সেই দল, সেটা মেনে নেওয়া যেত। এবং অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা হাইকোর্ট তোলে যে দুটো দলের পক্ষ থেকে যখন আপনার কাছে এই পিটিশনটা এলো, আপনি একটা দলকে মান্যতা দিলেন, আরেকটা দলকে মান্যতা দিলেন না, এই বিষয়টাই বা কেন হলো? অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে প্রাথমিকভাবে 9 তারিখের পরবর্তী সময় যখন মুখ্যমন্ত্রী একদম বিধানসভায় আসছেন, তার পরবর্তী বিরোধী দলনেতা হিসেবে আমরা দেখতে পাই শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে তৃণমূল কংগ্রেস ঠিক করে। কিন্তু তার পরবর্তীতে যে টুইস্টটা আসে, আর একদম হঠাৎ করে গিয়ে স্পিকারের কাছে একটা চিঠি জমা দেয় এবং তখন স্পিকার বলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই দলের বিরোধী দলনেতা, এবং সেই জায়গা থেকেই তাকে এলওপি হিসেবে সমস্ত সুযোগ সুবিধাও দেওয়া হয়, তাকে গাড়ি দেওয়া হচ্ছে, তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, তাকে তার বসার ঘর দেওয়া হচ্ছে, বিরোধী দলনেতা সমস্তটাই। কিন্তু সেটা কিভাবে দেওয়া হচ্ছে এই প্রশ্ন কলকাতা হাইকোর্ট কিন্তু তুলেছিল, এবং এই মুহূর্তে একদম সরাসরি ভবানীপুর কেন্দ্র, যেটাকে নিয়ে কালকেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একদম সরাসরি বলেছেন যে মিত্র ইনস্টিটিউশন, সেইখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হার হয়েছে। কিন্তু সেটাকে নিয়ে কোথাও গিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু বাইরে গতকাল প্রশ্ন তুলেছে যে এই সামগ্রিক যে কাউন্টিং ফ্যাক্টরটা, অর্থাৎ ভোট মানুষ দিয়েছেন সেটাকে কিভাবে কাউন্ট করা হয়েছে, সেটাকে নিয়ে প্রশ্ন যখন উঠছে, তখন অবশ্যই প্রত্যেকটা জিনিসের বিচার করা হবে, তদন্ত করা হবে, এবং প্রয়োজন পড়লে সমস্ত কিছু, সমস্ত ডকুমেন্ট যেগুলো রয়েছে, সেটা ইভিএম হতে পারে, ভিভিপ্যাট মেশিন হতে পারে। ভিভিপ্যাট মেশিন বলতে যেটাতে স্লিপটা কেটে পড়ে, ভোটটা দেওয়ার পরে যেটাতে স্লিপটা কেটে পড়ে, সেটা হতে পারে। এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু সিসিটিভি ফুটেজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিসিটিভি ফুটেজ, যে ভেতরে কি হয়েছে, চাকওয়াত গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ভেতরে ঠিক কি হয়েছে, সেখানকার প্রত্যেকটা ফ্লোরে কি কি সিসিটিভি ফুটেজ উঠে এসেছে, সমস্তটাই কিন্তু এই মুহূর্তে একদম তদন্ত করবে কলকাতা হাইকোর্ট, তেমন একটা তারা জানিয়েছে। এবং গুরুত্বপূর্ণ একটা চাপের বিষয় কিন্তু আর কারোর জন্য নেওয়া হলেও সেটা কিন্তু অবশ্যই ইলেকশন কমিশন কিংবা নির্বাচন কমিশন, তাদের জন্য এটা এই মুহূর্তে একটা চাপের সংবাদ। এবং অবশ্যই যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেটা অনুযায়ী যদি সম্পূর্ণ তদন্তটা হয়, সম্পূর্ণ বিচার ব্যবস্থাটা পর্যায়ক্রমে সেই বিচার পদ্ধতিটা এগোয়, তাহলে কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা পরিচালিত সরকার, সেখানেও বেশ খানিকটা টোকা লাগলেও লাগতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার, প্রথম থেকেই তিনি যখন হেরে গিয়েছেন, তারপর থেকেই তিনি দাবি করেছেন যে আমি হারিনি, আমি তাই ইস্তফা দেব না, আমাকে সম্পূর্ণ হারিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার কাছ থেকে নির্বাচন চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এই ধরনের একদম অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশ, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের জয় হিসাবে দেখছে। আমরা জানি না পরবর্তীতে কি ঘটনা ঘটবে, এই তদন্ত কতদিনে শেষ হবে, এই রায় কতদিনে বেরোবে, সামনে আসবে, সমস্তটাই আপনাদের সামনে রাখবো। তাই প্রাথমিকভাবে কোথাও গিয়ে কিন্তু এই ভরাডুবির বাজারে যখন তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে খান খান হয়ে গিয়েছে, তখন তৃণমূল কংগ্রেসের জন্য হয়তো একটু হলেও বাড়তি অক্সিজেন এই কলকাতা হাইকোর্টের নির্দেশটা দিলেও দিতে পারে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।